আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তাহমিনা নওরিন, জেনারেল ফিজিশিয়ান, এমবিবিএস ডক্টর, রুকেয়া অ্যান্ড হিজামা কনসালটেন্ট। আমার সাথে আজকে যিনি আছেন তিনি ডক্টর মহু আফরিন। আমি ডক্টর মহু আফরিন। সবাইকে আসসালামু আলাইকুম। আমি ইসলাম ব্যাংক হসপিটালে আছি। দীর্ঘ ১০ বছর যাবৎ জব করছি। এমনি আমি আমার বাসার নিচে আমি সোনোলজিস্ট প্রফেশনাল বাই প্রফেশন যদি বলি, আমার ডিসিপ্লিন হচ্ছে সোনোলজিস্ট। আমি বাসার নিচে চেম্বার করছি। আমি মেইনলি আল্ট্রার পেশেন্ট ডিল করি আর জেনারেল ফিজিশিয়ান হিসেবে ইমার্জেন্সি পেশেন্টগুলোও ডিল করছি। আসসালামু আলাইকুম। আপা, আপনাকে যদি আমি কিছু মেডিকেল রিলেটেড ডিজিজ সম্পর্কে জিজ্ঞাসা করি, আপনি তো বলতে পারবেন, যেহেতু আপনি ১০ বছর ধরে এই প্রফেশনে কর্তব্যরত আছেন, হ্যাঁ, প্র্যাকটিস করতেছেন, হ্যাঁ, প্র্যাকটিসিং। তো আমি কিছু ডিজিজ যেটা প্যারানর্মাল ইস্যুতেও আসে এবং যেটা হলো মেডিকেলেও আসে, মানে ধরেন এটাকে প্যারানর্মাল এক্সপার্টরা বলবে এটা প্যারানর্মাল কেসই, হ্যাঁ। আবার মেডিকেলে যদি আমাদের কাছে নিয়ে আসে তখন সাইকোলজিস্টরা বলবে এটা জাস্ট নিউরোলজিক্যাল ডিজিজ কিংবা সাইকোলজিক্যাল ডিজিজ। তো এই সব ডিজিজের উপরেই আজকে আমরা একটু আলোচনা করতে চাইতেছি, হ্যাঁ। তো আপনি হ্যালুসিনেশন মানে মেডিকেলের ভাষায় কি বুঝেন যদি একটু বলতেন। যদি আমি হ্যালোসিনেশনকে সহজ বাংলায় বলি, তাহলে হ্যালোসিনেশন হবে এমন কিছু দেখা, ফিল করা, টেস্ট করা বা স্মেল করা সব কিছুই, যেটা অ্যাবনর্মাল কিন্তু পার্সনটার কাছে রিয়েল মনে হবে জিনিসটা। যেমন আমি একটা জায়গায় গেলাম, ওখানে আমি একটা বিকট একটা স্মেল পাচ্ছি, আমি বাসায় এসে ঠিক আমি ওই স্মেলটাই পাচ্ছি। পেশেন্ট কমপ্লেন করবে যে আমি এমন কিছু স্মেল ওখানে পেয়েছিলাম, আমি এখনও পাচ্ছি। বা পেশেন্ট বলবে যে আমি একটা ছায়ার মতো কিছু দেখছি, কালো ছায়ার মতো, বা আমি কিছু ফিল করছি, আমার পাশ দিয়ে কিছু যাচ্ছে। এটাকেই আমরা যদি সহজ বাংলায় বলে ইলাবোরেট করে হ্যালোসিনেশন আর কি, আচ্ছা, যেটা এই আসলে রিয়েল না। হ্যাঁ, এই যে ফিলটা এটার কোনো মানে ডকুমেন্টারি নাই দেখে এটাকে আমরা মানে ইনভিজিবল যে জিনিসগুলা, হ্যাঁ? হুম। যে আমি যা দেখতেছি সেটার কোনো ডকুমেন্ট নাই। আমি যা গন্ধ পাইতেছি এটার কোনো ডকুমেন্ট নাই। মানে কোনো মানে মানে পরীক্ষামূলক কিছু নাই না, মানে দেখেই নিউরোলজিক্যাল কোনো ডিসঅর্ডারের কারণেই হ্যালোসিনেশনটা আসতেছে। হ্যাঁ, হ্যাঁ, মানে হ্যাঁ, আমার কাছে কোনো ডকুমেন্টারি মানে মানে নাই যে এটা আমি দেখছি মানে জি, জি। মানে জিনিসটা রিয়েল না আসলে। হ্যাঁ, 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 রিয়েল রিয়েলিটি না। আমি দেখাইতে পারতেছি জি, না, হ্যাঁ? হ্যাঁ, রিয়েল তো না। তখন এটা আমরা সাইকোলজিক্যাল ডিজিজ বলি, ঠিক জি, আছে? জি। আচ্ছা, এই হ্যালুসিনেশন তো আপনি বললেন আপা, হ্যাঁ? যে এই কারণে হইতে পারে। তো এই জিনিসটা যখন আমি কনক্লুশন এ আসবো যে উনি যা বলতেছে এটা হ্যালুসিনেশন। তো প্রত্যেকটা ডিজিজ ডায়াগনোসিস এর জন্য আমাদের তো কিছু ইনভেস্টিগেশন থাকে, হ্যাঁ? তো এইটার জন্য মানে এইটা একটা ডিজিজ কন্ডিশন বলার জন্য তো আমরা ইনভেস্টিগেশন কিছু করি। তো এটার জন্য স্পেসিফিক কোনো ইনভেস্টিগেশন কি আছে? হ্যাঁ, ব্রেনের ইনভেস্টিগেশন বলতে আমরা এমআরআই, সিটি স্ক্যানটার উপরেই চলে যাই আরকি। যে আচ্ছা। কোনো কিছু ডায়াগনোসিস করতে পারি কিনা বা কোনো তখন ট্রমা বা কি, কিছু কি আছে কিনা। ধরা পড়তে পারে? ধরেন ট্রমা, ব্রেইন ট্রমা। ব্রেন ট্রমা হতে পারে, পেশেন্টের অন্য কোনো প্রবলেম, নিউরোলজিক্যাল যে ডিসঅর্ডার থাকতে পারে বা যেমন আমি টিউমার। যতদূর জানি হ্যালুসিনেশন কিংবা এই ধরনের যারা এরকম বেশিরভাগ স্ট্রোকের পেশেন্টদের হয়। তারপর কোনো কারণে যদি মেন্টাল ট্রমা কিংবা ব্রেনের যদি কোনো আঘাত পড়ে কিংবা তারপর ধরেন যদি ব্রেইন টিউমার হয় কিংবা ধরেন খুব স্ট্রেসফুল কন্ডিশন যাচ্ছে, মানে এই কন্ডিশনগুলা ছাড়া কখনো হ্যালুসিনেশন হয় না এবং ওইটা সাইকোলজিক্যাল ডিজিজ বলা যায় না। উম এটাই তো? জি, এটা আচ্ছা। ফিজিওলজিক্যাল না, এটা প্যাথোলজিক্যালি হবে। যদি কারো হ্যাঁ, হ্যালুসিনেশন হয় এটাই এটা প্যাথোলজিক্যাল প্যাথোলজিক্যালি। থেকেই সাইকোলজিক্যাল হবে। হ্যাঁ, এটাই তো হ্যাঁ, হ্যাঁ, মেডিকেলের হ্যাঁ, হ্যাঁ, ভাষা। হ্যাঁ। হ্যাঁ? জি। এটাই আমি বলতে চাইতেছি আপা। মেডিকেলে তো আননোন কিছু বলে না। হ্যাঁ? না, না। আমাদের অবশ্যই সেটা একটা ডকুমেন্ট থাকা লাগবে যে এই ইনভেস্টিগেশন এর মাধ্যমে প্রুভড হয়েছে যে এইটা এই কজ তো এই দেখতেছে। জি। তো এমন কি কখনো পেশেন্ট পাওয়া আপনার হইছে যে আপনি ইনভেস্টিগেশন গুলা করতে দিলেন, তার কোনো মেডিকেল হিস্ট্রি নাই, ট্রমার হিস্ট্রি নাই এবং সে ধরেন স্ট্রোকের পেশেন্টও না কিংবা ধরেন তার টিউমারও নাই, মেনিনজাইটিসও নাই। হ্যাঁ? মেনিনজাইটিসের সময়ও তো এরকম হয়। হ্যাঁ? তো মানে এই ধরনের কোনো কেস নাই। হ্যাঁ? এবং জ্বরের যে জিনিসটা মানে অনেক সময় যে জ্বরের সময়ও তো হ্যালুসিনেটেড হয়। মানে যেকোনো সিভিয়ার কেসে, হ্যাঁ? এই ধরনের কোনো হিস্ট্রি তার কাছে নাই। হ্যাঁ? বাট তারপরেও সে আ এই ধরনেরই কিছু বলতেছে। এই ধরনের কেস কি আপনি কখনো পাইছেন? হ্যাঁ, হ্যাঁ। আমাদের মেডিকেলে তো এই ধরনের কেস খুবই পাওয়া যায়, যেটা আমরা আম দেখা যায় যে সবকিছুতেই ধরেন আমি হ্যালোসিনেশন, সিজোফ্রেনিয়া ডায়াগনোসিস করলাম, তাও 60-70% কেসে কজই এক্সক্লুড হয় না হুম, পেশেন্টের হুম। হ্যালোসিনেশনে। তখন আমরা যেটা করি যে স্ট্রেস। স্ট্রেস বা এনজাইটির বেসিসে আমরা ট্রিটমেন্টটা দেই বা মেডিকেশনটা দেই, যে হ্যাঁ। ওনার এনজাইটিটা রিলিফ হোক, একটু স্ট্রেসটা কম হোক। মানে আপনি সবসময় বলতে যে ডেফিনিট আমরা হুম। ডায়াগনোসিসে যেতে পারি, ব্যাপারটা এমন না। হ্যাঁ, মানে আপনি বলতে চাইতেছেন যদি এই ডিজিজ গুলা, এই ইনভেস্টিগেশন গুলা না ধরা পড়ে, তখন আমরা ধরে নেই যে পেশেন্টটা স্ট্রেসফুল কন্ডিশন এ বা থাকার এনজাইটি, কারণে হ্যাঁ, ওই প্যাটার্নে একটা হ্যাঁ, ট্রিটমেন্ট দিয়ে দিই। জি। হ্যালোসিনেটেড করতেছে। সো আমি হ্যাঁ, এনক্সাইটি হ্যাঁ। ট্রিটমেন্ট দিই। মেডিকেশনটা এইভাবে হুম। দেই। জি। এখন আমি আসি, হ্যাঁ? এই যে এনক্সাইটি ট্রিটমেন্ট, স্ট্রেসফুল কন্ডিশন, হ্যাঁ? তো আমরা যারা প্যারানরমাল এক্সপার্ট আমরা তখন ভাবি যে
যেহেতু এটা সাইকোলজিক্যাল এবং নিউরোলজিক্যাল তারা ঠিক আছে, হ্যাঁ? তো এইটা আমাদের তখন প্যারানর্মাল হয়। কারণ দেখেন আপা, আপনার কাছে যারাই আসে হ্যালুসিনেশন রোগীরা, আপনি দেখবেন যে সবাই একই ধরনের অবয়বের কথাই বলে যে, "আমরা সবাই কালো ছায়া দেখছি।" তো এইটা যদি মিথ্যা হয়, হ্যাঁ? তাহলে সবাই একই ধরনের একই প্যাটার্নের কেন দেখে? আর আপনিও তো বললেন যে গন্ধের কথা, হ্যাঁ? ধরেন সে পাহাড়ে উঠে যে গন্ধটা পাইছে কিংবা সে বন-জঙ্গলে যে গন্ধটা পাইছে, সে বাসায় আবার কিভাবে পাবে? হুম? মানে এটা তো চেঞ্জ হবে। হ্যাঁ, এখন বলতে পারেন যে ওখানে স্টাক হয়ে গেছে। তাহলে তার ব্রেইনে অবশ্যই কিছু ডিসওরিয়েন্টেড কিছু হইছে। বাট দেখবেন যে তার ডিসিএস 15/15। জি। হ্যাঁ, তাহলে কিভাবে সম্ভব? শুধু স্ট্রেসের ভিত্তিতে এই যে আমাদের ট্রিটমেন্টটা, আমার মনে হয় এতে আমাদের প্যারানরমাল কিছু ট্রিটমেন্টও দরকার। মানে আমি এটা মনে করি। সেই হিসাবে হ্যালুসিনেশনটা আমরা পুরাটাই মেডিকেল ডিজিজ না বলে প্যারানরমাল ডিজিজও বলতে পারি। এই বিষয়ে আপনি কি বলেন? না, যেটা আমরা কি আমি যেমন কথাটা বললাম যে 67% কেসে আমরা আসলে কজটা এক্সক্লুডই হয় না। তখন আমরা ওই প্যাটার্নে ট্রিটমেন্ট করি। এখন আমার পেশেন্ট যেটা ট্রিটমেন্টে ভালো হচ্ছে না বা রেগুলার আমার কাছে আসছে, সেটা যদি আপনারা ঝাড়ফুঁক বা দোয়ার মাধ্যমে কিউর করতে পারেন, তাহলে আসলে আমাদের এই ব্যাপারে কোনো হ্যাঁ, সমস্যা নেই। কারণ আমরা চাই আমাদের পেশেন্ট ভালো কারণ হোক। যখন আল্টিমেটলি স্ট্রেসে আটকাই, স্ট্রেসটা আসলে রিলিফের জন্য বলা আছে যে কোরআন পড়লে স্ট্রেস রিলিফ হয়। জি। তারপর যেমন এর জন্য রুকিয়া আছে যেমন আয়াতুল সাকিনা, তারপর হলো আয়াতুল শিফা, হ্যাঁ? তো এ এ প্রত্যেকটাতেই আছে, প্রত্যেকটা রিলিজনেই আছে। তো দেখা যায় যে এগুলো তো শিফা হয়ই। জি। স্ট্রেসটা তখন আমরা এভাবে কাটানোর চেষ্টা করি। বাট আচ্ছা। যখন এই যে নিউরোলজিক্যাল পেশেন্টগুলো মেডিকেশনে ঠিক হচ্ছে না। হ্যাঁ, হ্যাঁ, ঠিক হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। না। আচ্ছা। ঠিক হচ্ছে না কি যাদের এই ধরনের প্রবলেমগুলো আসে নাই যে আপনি যেটা বললেন হ্যাঁ, মানে ডায়াগনস্টিক কোন কেস, সঠিক এমআরআই, ডায়াগনোসিস সিটি হয়নি। হ্যাঁ। স্ক্যান, হ্যাঁ, হ্যাঁ, জিসিএস হ্যাঁ। যাদের নরমাল আসছে, বুঝতে পারছি। তাদের হুম। আমরা তখন এইভাবে ট্রিট করি। তাহলে তো এই হিসাবে ঠিক আছে, হ্যাঁ? ধরেন কিন্তু যদি এমন হয় যে ডায়াগনোসড কেস, তখন এটা ট্রিটমেন্ট আমার মতে সাইকোলজিক্যাল নেওয়া উচিত। তাইলে আমাদের বুঝা উচিত কখন আমাদের সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট নেওয়া উচিত, কখন আমাদের তখন প্যারানরমাল মেডিকেলের দিকেই একদম যাওয়া উচিত। এটা ডেফিনিট ডায়াগনোসিস, ওইটাতে আসলে আমার কাছে মনে হয় প্যারানরমাল বা রুকায়ার দরকার নেই আসলে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এইখানে তো আপনি একমত হইলেন, হ্যাঁ? জি, আমি এটাতে অবশ্যই তাহলে একমত। আচ্ছা ঠিক আছে। আরেকটা কেস আমি আপনাকে বলি স্লিপ অ্যাপনিয়া। এটা সম্পর্কে আপনি যদি একটু বলতেন। স্লিপ অ্যাপনিয়া যেটা আমাদের মেডিকেল টার্মে যেটা হয়, মানে আমি সহজ বাংলা ভাষায় বুঝানোর জন্য সবাইকে বলি। এটা হচ্ছে আমাদের বডিতে ব্লাডে যদি লো অক্সিজেন হয়ে যায়, তো হবে কি আমরা ঘুমের সময় আমাদের একটা ব্রিদিং ডিস্টারবেন্স হবে। মানে ব্রিদিংটা বারবার স্টপ হচ্ছে, আবার স্টার্ট হচ্ছে, স্টপ হচ্ছে, স্টার্ট হচ্ছে। পেশেন্ট কী করবে? ঘন, ঘন মানে খুবই লাউডলি স্নোরিং করবে। এটার কজ ন্যাজাল কোনো অবস্ট্রাকশনও হতে হ্যাঁ, পারে, ইএনটির কিন্তু কজের জন্য হইতে ইএনটির পারে। কজ যেমন হতে পারে। অ্যাডিনয়েডের জন্য হইতে হ্যাঁ, পারে, পলিপসের জন্য হইতে পারে, হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ। তারপর আরো অনেক কারণে আরও হইতে কজ পারে। হতে তারপর পারে, হলো কিন্তু সে হচ্ছে রাতের ল্যারিনজাইটিস। মধ্যে বারবার হচ্ছে তার ঘুমটা খুব ডিস্টার্ব হয়, কারণ ও কিছুক্ষণ পরে মনে হবে বুকে চাপ দিয়ে ধরে আসছে, কারণ ব্রিদিং নিতে পারতেছে না। আবার জিনিসটা ঠিক হয়ে যাবে, বারবার ঠিক হয়ে হয়ে তার ঘুমটাও এরকম ফ্রেগমেন্টেড হবে, মানে ফ্রেগমেন্টেড স্লিপ, হুম। লাউড স্নোরিং আর হচ্ছে স্টার্ট অ্যান্ড স্টপ ব্রিদিং। এই তিনটা আমি যদি ক্রাইটেরিয়া বলি, এই তিনটা ক্রাইটেরিয়া হবে স্লিপ। তো আপনার মনে হয় এই ধরনের ক্রাইটেরিয়া কি কারণে হতে পারে? ওই যে বললেন অক্সিজেন একটা, হ্যাঁ, ডেফিসিয়েন্সি অক্সিজেন বডিতে আর একটা যদি অক্সিজেন ডিফিসিয়েন্সির একটা কজ থাকতে পারে। ইলেক্ট্রোলাইট বা কোনো মেটাবলিক আমরা কজ এক্সক্লুড করব। এছাড়াও যে ইএনটির যে কজগুলো, যে নেজাল পলিপ বা কিছু, যেটার জন্য হচ্ছে সে ব্রিদিংটা প্রপারলি নিতে পারতেছে না। আচ্ছা এমন কি কোনো পেশেন্ট হয় যেমন ইএনটির কজ নাই, হ্যাঁ? তারপরে ধরেন আপনার কোনো মানে ইএনটির কজ নাই এবং তার কোনো ব্রিদিং ডেফিসিয়েন্সি নাই। মানে পালস অক্সি দিয়েও তো আমি দেখতে পারি টিস্যু লেভেল কিংবা আমি সায়ানোজ কি কারণে হইতে পারে। মানে আমি তো এটা দেখতেই পারি ইনভেস্টিগেশন অনেক কারণে, হ্যাঁ? ধরেন সবগুলাতেই দেখলো না টিস্যু লেভেলেও ঠিক আছে অক্সিজেন, বডিতে সব জায়গায় অক্সিজেন লেভেল ঠিক আছে, হ্যাঁ? এবং এটা শুধু তার ওই স্লিপের সময়ই হয়, আননোন কেস, ইডিওপ্যাথিক যেটা, হ্যাঁ? আবার তার ইএনটির কজও নাই। এরকম কেসগুলা কি পাওয়া হইছে? হ্যাঁ, জি, আমাদের এরকম কেস পাওয়া যায়। আমাদের তো মেডিকেলের টার্মে এই মানে কজের মধ্যে এই জিনিসটা আছে, ইডিওপ্যাথিক। কোনো কিছু লাস্টে বা ৯ নাম্বার কজ ইডিওপ্যাথিক থাকবে। কারণ সবগুলো আসলে এক্সক্লুড হয় না সবসময়। হ্যাঁ, এইখানে আমি কথা বলতেছি। যখন দেখা যায় যে ইএনটির আপনার কোনো কজ নাই, হ্যাঁ? আপনার বডিতে অক্সিজেন ডেফিসিয়েন্সি কোনো মানে সিম্পটম নাই, হ্যাঁ? অক্সিজেন ঠিক আছে টিস্যু লেভেলে। তাহলে হঠাৎ করে ঘুমানোর সময়ই কেন হবে, হ্যাঁ? আবার চেস্ট পেইন আবার ইসিজিও ঠিক আছে, হ্যাঁ? মানে আপনার এ হার্টের কোনো ডিজিজ নাই। ইনভেস্টিগেশন গুলা হ্যাঁ, সব যদি হ্যাঁ, ওকে থাকে, সবই হুম। ওকে আছে নরমাল। তাইলে সেই পেশেন্টটাকে আপনি কিভাবে ডিল করেন? সেই পেশেন্টটাকে আমি কি করি, ওনার স্লিপ প্যাটার্নটাকে আমি ঠিক করার চেষ্টা করি। কারণ দেখা গেছে অনেকে স্লিপ প্যাটার্নটা ঠিক না হলে জিনিসগুলা হচ্ছে স্লিপ অ্যাপনিয়া বা এগুলো একটু বেশি হয় আরকি। হ্যাঁ, তখন আপনি এক্সক্লুড করেন যে কয়টার দিকে ঘুমায়, ঘুমাইছে, হ্যাঁ। আমি ওরকম করি ইনসোমনিয়া। যে ধরেন যে আপনাকে একটু ১১টা বা ১০টার মধ্যে আর্লি ঘুমাতে হবে। প্রতিদিন এভাবে ঘুমাইতে হবে। মোবাইলের স্ক্রিন টাইমটা ঘুমের সময় কাটাতে হবে। মানে একটা স্লিপ প্যাটার্নটা ঠিক হয়ে গেলে একটু অ্যাপনিয়াটা রিকভার হয়ে যায়। হ্যাঁ, হ্যাঁ। এভাবে আমি পেশেন্টগুলোকে এই যে আপনি মেডিকেশন যে দেই। কথাটা বললেন, এই লাইফস্টাইলও কিন্তু সুন্নতি লাইফস্টাইল। নবীজি তো এভাবেই বলছে যে যে আর্লি ঘুমাইতে, হ্যাঁ? আর্লি টু বেড, আর্লি টু রাইজ যে
ট্রিটমেন্টটা, হ্যাঁ? তো এই লাইফস্টাইল নিয়ে আমি পরে কথা বলবো। কিন্তু আমি এখন যেটা বলতে চাইতেছি যে আপনি তাইলে ওই জিনিসটা মেইনটেইন করেন যাতে হরমোনাল লেভেলটা ঠিক হয়, হ্যাঁ? ব্যালেন্সটা যাতে ঠিক হয় মানে এটা একটা লাইফস্টাইল চেঞ্জ হয়। জি, বাট লাইফস্টাইল মেডিকেশনে মডিফিকেশন। হ্যাঁ, মেইন হ্যাঁ, হ্যাঁ। কথা হচ্ছে লাইফস্টাইল লাইফস্টাইল মডিফিকেশন। মডিফিকেশন। তো এইটার আর মেডিকেশনে থাকে না। এটাই আমি বলতেছি। আচ্ছা, যখন আচ্ছা। কিছু হুম, মেডিকেশনে থাকে না, হ্যাঁ? তখন সেখানে আমার মতে প্যারানরমাল এক্সপার্ট দরকার। আচ্ছা, যে সেখানে রুকেয়াটা এন্ট্রি নেওয়া দরকার যেখানে মেডিকেশন কাজ করে না। আচ্ছা। হুম, কারণ সেই জিনিসটা তখন আর নরমাল থাকে না। হুম। অবশ্যই সেটা আমার কাছে মনে হয় না আসলে প্যারানরমাল। কি সত্যি কথা আমার পেরিফেরির পেশেন্ট আসুক বা আমার ক্যাপিটালের পেশেন্ট আসুক সবাই কিন্তু স্লিপ অ্যাপনিয়া ওয়ার্ডটা ইউজ করে না। সে এসে এটাই ইউজ করে যে বোবা আমাকে ধরছে। বোবাই ধরছে। যে এটা একটা কমন সবার জানার একটা কথা। তারা কিন্তু এক্সপ্লেইনও করে এইভাবে আরকি বোবাই ধরছে বা তারা সবাই এটাকে একটু অন্যরকম কিছুই মনে করে যে জিনে ধরছে, বোবাই ধরছে ব্যাপারটাকে এইভাবেই ওরা ডিল করে। কিন্তু আমাকে তো আসলে আমাকে মেডিকেল প্যাটার্নেই ট্রিটমেন্ট করতে হবে। হ্যাঁ, কিন্তু মেডিকেল প্যাটার্ন এ আপনি তো লাইফস্টাইলই চেঞ্জ করতেছেন। যেহেতু আর কজ পাচ্ছেন না। কজ পাইলে তো আপনি ক্লজ দিয়ে কজ যাবেন, দিয়ে হ্যাঁ? মেডিকেশন দিব। সিম্পটোমেটিক জি। ট্রিটমেন্ট হুম। দিলেন, হ্যাঁ? মানে কজ অনুযায়ী সিম্পটোমেটিক ট্রিটমেন্ট মানে সিম্পটম অনুযায়ী যে যে ট্রিটমেন্ট, হ্যাঁ? ট্রিটমেন্টটা দিলাম। জি। ওকে। আর এটা যদি না হয় তখন আপনি ওই লাইফস্টাইল মডিফিকেশন করলেন, হ্যাঁ? বাট আমার কাছে মনে হয় কি যে এই লাইফস্টাইল মডিফিকেশন এর সাথে আমরা যদি প্যারানরমাল এক্সপার্ট এর সাথে মানে পরিচিত হই, তাইলে দেখা যাবে যে আমাদের অনেকটা উপকারী হয়। কারণ এই প্যারানরমাল কেসগুলা যেটা বলে বোবায় ধরে সবাই একই প্যাটার্নেই কথা বলে, হ্যাঁ? তো এখন কি হইতে পারে যে আদি থেকে অন্ত পর্যন্ত যারাই আসছে এই পর্যন্ত সবাই মিথ্যাই কথা বলবে, একই প্যাটার্নই দেখবে। এটা তো আর হইতে পারে না, হ্যাঁ? সবকিছু তো কিছু একটা সত্যতা থাকতে পারে, হ্যাঁ? তো এই সত্যতার ভিত্তিতে আমরা তখন রুকেয়াগুলা করি, হুম? আচ্ছা। দেখা যায় যে এই রুকেয়ার পেশেন্টের এই ঝাড়ফুঁকে আমাদের তখন কাজ হয়। কারণ স্লিপ সম্পর্কে আমি যেটা আপনাকে বলতে চাই, স্লিপ হলো ২ ধরনের, হ্যাঁ? একটা নন র‍্যাপিড আই মুভমেন্ট, একটা র‍্যাপিড আই মুভমেন্ট। জি। ঠিক আছে? তো র‍্যাপিড আই মুভমেন্টে যেটা হয় যে এরপরে অ্যাওয়ারনেস জোনটা থাকে, হ্যাঁ? তো আমাদের কাজ করে স্লিপের মধ্যে কয়েকটা সেন্টার। থ্যালামাস, হাইপোথ্যালামাস, ব্রেন স্টেম আর হলো অ্যামিগডালা। অ্যামিগডালা। হুম? তো এই যে কন্ট্রোলটা, অ্যামিগডালাটা করে কি তখন? অ্যামিগডালা করে কি ঘুমানোর সময় আপনাকে এমনভাবে সাউন্ড অফ করবে, নিয়ন্ত্রণটা এমনভাবে নিবে যাতে বাইরে কোনো সাউন্ড আপনার কানে না ঢুকে। এই যে এই নিয়ন্ত্রণটা নেয়, হ্যাঁ? এইটা আসলে নেয় যাতে আপনার ঘুমটা নরমাল থাকে। কিন্তু কোনো অশিরি যদি এই নিয়ন্ত্রণটা তখন নিয়ে ফেলতে পারে আপনার নার্ভাস থেকে, ও তখন আপনি জেগে উঠলেও আপনার অবচেতন মনে, সাবকন্সিয়াস মাইন্ডে কানের মধ্যে ফিসফিসানি দিতে পারে। আচ্ছা, যখন আমরা ঘুমাই, হ্যাঁ? তখন জিনিসটা হয় কি? আমাদের যে সেন্টারগুলো আছে যেমন থ্যালামাস, হাইপোথ্যালামাস, হ্যাঁ? ব্রেইন স্টিম, অ্যামিগডালা এটা তো ঘুমটাকে মেইনটেইন করে, হ্যাঁ? র‍্যাপিড আই মুভমেন্টের সময়টা, তারপরে হলো নন র‍্যাপিড আই মুভমেন্ট। তো অ্যামিগডালাটা করে কি মেইনলি? যেটা টেম্পোরাল লোবের সাথে থাকে মানে এই যে কানের সাথে, হ্যাঁ? ও করে কি যে আমাদের কোনো শব্দ শুনতে দেয় না। যাতে আমরা ঘুম থেকে না জাগি। মানে পুরা কন্ট্রোলটা এমনভাবে নেয় যাতে আমরা একদম পিওর ডিপ স্লিপ এ যাইতে পারি। মানে আমাদের বডিটা যাতে রেস্ট হয়। তো এই যে ও কন্ট্রোলটা নেয়, হুম? এই সময় যে এটা তো আমাদেরই নিজস্ব কন্ট্রোলই ব্রেইনের কন্ট্রোলটাই ওকে দিচ্ছে। বাট ওকে যদি কেউ একদম আয়ত্ত করতে পারে কোনো এন্টিটি, তখন কি হয়? তখন যখন আমরা জেগে যাই, হ্যাঁ? তখনও সে কন্ট্রোলটা ওই এন্টিটির কাছেই থাকে। আচ্ছা। তখন সে ওই শব্দ, যে শব্দগুলা পজিটিভ, সেগুলা সে অফ করে এবং নেগেটিভগুলা ওয়াসওয়াসা যায়। যেটা সূরা ফালাক আর নাসে বলা আছে ৪ নাম্বার আয়াতে। ঠিক আছে? যে আ কুচ্ছাদানকারী, ওয়াসওয়াসাকারী, হ্যাঁ? তো ওইটা ওই অ্যামিগডালার কারণে হয়। যখন এটা আমরা কিভাবে বুঝবো? বুঝাটা খুব সিওর। হ্যাঁ, মানে খুব মানে যদি বুঝতে চাই বুঝতে পারবো। যখন এই অ্যামিগডালাটা আস্তে, আস্তে খারাপ হওয়া শুরু করে, ওদের আন্ডারে যাওয়া শুরু করে, তখন মানুষের মেজাজ খিটখিট হইতে থাকে। কারণ নেগেটিভিটি যত বাড়তে থাকে, তত এই এনজাইটি, খিটখিট এই জিনিসগুলো আস্তে, আস্তে পিক লেভেলে যাইতে থাকে। এটা হলো অ্যামিগডালার কথা। তারপরে ও আস্তে, আস্তে ব্রেইন স্টেমে যায়। হুম? যখন ও ব্রেইন স্টেম দখল করে তখন ব্রেন স্টেম কি করে? আমাদের বডিতে শ্বাস-প্রশ্বাস, গতি এগুলা নিয়ন্ত্রণ করে। ও তখন এই ব্রিথিং এর কন্ট্রোল পায়। হ্যাঁ? ও তখন ব্রিথিংটা কন্ট্রোল পায়। আর এর মাধ্যমে কিন্তু ও প্রতিদিন একটু, একটু করে এনার্জি সাক করতেছে। ওর কিন্তু কাজ মানুষ থেকে এনার্জি নেওয়া। এই প্রত্যেকটা জায়গায় থাকে রুহের এনার্জি। ওই এনার্জিগুলা নিয়ে নিজে শক্তিশালী হয়। আর তখনই মানুষের এইজন্য শ্বাসকষ্ট শুরু হয়। মানে সে তখন ওই হ্যালুসিনেশন এর মতো জিনিসগুলা দেখে যে কেউ একজন এই ধরনের কাজ করতেছে। হ্যাঁ? এটা তার হ্যালুসিনেশন ও হইতে পারে যেহেতু তার ডেফিসিয়েন্সি অ্যাকচুয়ালি হচ্ছে। হ্যাঁ?
যদিও ওই জিনিসটার পরে থাকে না, বাট ওই সময়টায় তার ডেফিসিয়েন্সি থাকে, হ্যাঁ, শ্বাসকষ্ট থাকে, তার চাপ পড়ে চেস্টে, যেহেতু সেই এনার্জিটা নেয়, তখন দেখা যায় যে সে হ্যালুসিনেশন করতে পারে, আবার ওই এন্টিটি দেখতেও পারে, হ্যাঁ। যদি দেখে তো দেখলোই, ওদের কাজ হলো এনার্জি সাক করা। ওরা অ্যামিগডালা থেকে ব্রেন স্টিম পর্যন্ত যায়, আচ্ছা, কারণ ব্রেন স্টিম থেকে কানেকশন হয় স্পাইনাল কর্ডের, মানে পুরো বডি কন্ট্রোলের জন্য ওর ফার্স্টে এই টেম্পোরাল লোব দিয়ে হয়ে যাওয়া লাগে। এই জন্য সুরা ফালাকার নাস এইভাবেই বলা হয়েছে যে এই গ্রন্থিতে ফুৎকার দানকারী, ওয়াসওয়াসাকারী এদের থেকে যাতে মুক্তি হয়, কারণ আমাদের বডিতে ওরা ঢুকেই হলো কানের এই ফিসফিস থেকে, হ্যাঁ। তো এই জন্য এই স্লিপ অ্যাপনিয়া এবং ঘুমের সময়টা খুব আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ ব্রেন তখন একটা আমি অফ হয়ে যায়, ব্রেন তখন নিজের কন্ট্রোলে নিয়ে নেয়। এই কন্ট্রোলটা যাতে আমাদেরই থাকে, এটার জন্য আমার মতে কিছু প্যারানর্মাল এক্সপার্টের যদি হয় এরকম স্লিপ অ্যাপনিয়া, তাহলে বুঝতে হবে যে তার কন্ট্রোলটা কিছুটা চেষ্টা করতেছে, এক্সপার্টদের কাছে আসতে হবে। যেহেতু আপনি ধরেন ইসিজিতে পাইলেন নর্মাল, হ্যাঁ, মানে মেডিকেলে কোনো কজ পাইলেন না, হ্যাঁ, তাহলে এই ট্রিটমেন্ট আমরা দিতে পারি, এবং এই ট্রিটমেন্ট আমাদের কাজ হয় আলহামদুলিল্লাহ। দেখা যায় তারপরে ওই পেশেন্টগুলো আর ওয়াসওয়াসার শিকার হয় না, কিংবা ধরেন স্লিপ অ্যাপনিয়ার শিকার হয় না, মানে এই কেসগুলো হয়েছে, হ্যাঁ। তো এই বিষয়ে আপনি কি বলেন? আপনি বলতেছেন যাদের স্লিপ অ্যাপনিয়াতে এই ধরনের কথা বলে বোবা ধরে, তারা অ্যাকচুয়ালি ব্যাপারটাকে দেখে, হ্যালুসিনেশন হোক বা যেভাবেই হোক হুম। এটা দেখে। আচ্ছা, যদি এরকমই হয় যে উম, আসলে যদি ব্যাপারটার এরকম ইসলামিক থাকে, ইলাবোরেশন থাকে, তাহলে তো আসলে এভাবে রাকিদের কাছে যাওয়া উচিত বা ইসলামিক কোনো ট্রিটমেন্ট নেওয়া উচিত আমাদের, আমার মনে হয় আর কি। কারণ দেখেন আমি আপনাকে বলি, হ্যাঁ, স্লিপ অ্যাপনিয়ার পেশেন্টগুলাই একসময় সিজোফেনিক হয়, একসময় সেটা পেনিক অ্যাটাকের রুগী হয়, একসময় সেই পেশেন্টটাই আপনার যে ইসে চলে যায়, যে একবারে ম্যাড যেটাতে বলে, হ্যাঁ, পাগল টাগল হয়ে যায় সিজোফেনিক হয়ে, হ্যাঁ, সিজোফেনিকের লাস্টে ওসিডি হয়ে যায়, ওসিডি হয়ে যায়, তারপরে লাস্টিকে সুসাইডাল টেন্ডেন্সি। তো এইটা একটা ফার্স্ট স্টেপ। আচ্ছা, কারণ এইটা যদি শুধু সাইকোলজিক্যাল হইতো, ধরেন এই স্লিপ অ্যাপ নিয়ে আপনি সাইকোলজিক্যাল, মেডিকেল এগুলো যেটাই ধরেন, হ্যাঁ, নিউরোলজিক্যাল কেস, তাইলে এটা প্যারানর্মাল এক্সপার্ট দ্বারা শুধু হইতো না, হ্যাঁ। আমরা যেভাবে বিশ্লেষণ করছি, আপনি তো ডক্টর বুঝবেনই, তো ওইভাবে কিন্তু ফালাকনাস ওইভাবেই কথাটা বলে, হ্যাঁ, ফুৎকার দাঁড়িয়ে। এবং এটাও বলা হচ্ছে যে ফজরের সময় যেটা, হ্যাঁ, ফজরের সময় কেউ যদি না উঠে, তার কানের মধ্যে শয়তান প্রস্রাব করে দেয়। কানের মধ্যেই ক্যান করে, নাকের মধ্যে ক্যান করে না, মুখের মধ্যে ক্যান করে না, কারণ কানেই তো টেম্পোরাল লোব অ্যামিগডালা, ওই তো বন্ধ করতে পারবে। আচ্ছা, আচ্ছা, তারপর ঘাড়ের মধ্যে গিটটা দেয় স্পাইনাল কর্ড, কারণ বডিতে ওইটাই কানেকশন। আচ্ছা, মানে কি, সে এন্ট্রি পয়েন্টে কানেক্ট করলো, এবং যে পয়েন্টটা আবার বডির সাথে কানেক্ট হইলো পেরিফেরাল, সেটাও কানেক্ট করলো। আচ্ছা, আচ্ছা, এই দুটো পয়েন্ট কিন্তু, মানে এই জন্য আমার কাছে মনে হয় স্লিপ অ্যাপনিয়াটা বোবা ধরা কিংবা যাই হোক, এটা প্যারানর্মাল এক্সপার্টের কাছেই এসে ট্রিটমেন্ট নেওয়া উচিত, হ্যাঁ। আর আপনারা ট্রিটমেন্ট দিলে তো আবার কীভাবে ট্রিটমেন্ট দেয়, ওই স্ট্রেস হ্যাঁ, কন্ডিশন। ওইটাই বললাম যে লাইফস্টাইল মডিফিকেশন যেটা আর কি। তো যেটা আসলে লাইফস্টাইল মডিফিকেশন, অ্যাকচুয়ালি ওটার আমি কোনো পাচ্ছি না, তাহলে আমার মতো এটা এক্সপার্টের কাজ করলেই ভালো। আচ্ছা, আচ্ছা আপা, এখন আপনাকে একটু এপিলিপসি সম্পর্কে জিজ্ঞাসা করি। এপিলিপসি সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। এপিলেপসিয়া হচ্ছে একটা ব্রেনের কোনো প্রবলেমের কারণে, ধরেন ব্রেনের ইনজুরি হইলো, টিউমার হইলো, ট্রমা হইলো, এসবের কারণে হতে পারে, মানে কজ। জেনেটিক, হ্যাঁ, হ্যাঁ, জেনেটিক ফ্যাক্টর থাকতে পারে, একটা কজ থাকতে পারে, আবার 60-70% কেসে কজ থাকেও না। এপিলেপসিটা হবে কি একটা রিকারেন্ট সেইজার যেটা বলে, মানে খিচুনি যেটা আমরা বলি, জ্বর, বাচ্চাদের জ্বর, হ্যাঁ, febrile বাচ্চাদের, হ্যাঁ, ওরকম আর কি, বাচ্চাদের কিংবা কনভালশন, postpartum। হ্যাঁ, কনভালশন বলি, হ্যাঁ, পোস্টপার্টাম, কোনো একটা অপারেশন হওয়ার পরে হইতে পারে। তো ওইটাও আর কি, মানে মেটাবলিক বা কোনো একটা ইলেকট্রিক্যাল একটা ডিসঅর্ডার এরকম হলে রিকারেন্ট সেইজার হবে। এটা বেশ অনেকক্ষণ এক্সটেন্ড করতে পারে, 2 থেকে 10 হ্যাঁ, মাস। মানে খিচুনি, মানে রিপিটেড এপিসোডে খিচুনি হচ্ছে আর কি, এটা কি আমরা এপিলেপসি বলি। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে এপিলেপসি পেশেন্ট আপনি পাইছেন, বাট দেখা গেছেন যে না, ওর এই ধরনের কোনো হিস্ট্রি নাই, জেনেটিকও হিস্ট্রি নাই, তারপর ধরেন সাইকোলজিক্যাল কোনো ডিসঅর্ডার নাই, সে ডিসঅরিয়েন্টেড না, আচ্ছা, হ্যাঁ, মানে এপিলেপসির সময় সে যেমনই হোক, হুম, তাকে নর্মালি আপনি জিসিএস দেখলেন নর্মাল 15/15, হ্যাঁ, এবং আপনি তারপর সিটি স্ক্যান এমআরআই করলেন যে না, তার কিছু নাই, মেনিনজাইটিসও নাই, জ্বরের হিস্ট্রিও নাই, এরকম কি হয়েছে নাকি? আচ্ছা, খিচুনির যে ব্যাপারটা বললাম, আমরা এইচসিআর এর পেশেন্টগুলো খুব বেশি পাই। মানে এই ধরনের পেশেন্ট হলে আপনারা তখন আর এপিলেপসি বলেন না, এপিলেপসি, আমরা এইচসিআর বলেন। এইচসিআর বলে ফেলি, যেটা হ্যাঁ, হচ্ছে হিস্ট্রিক্যাল হ্যাঁ, কনভালশন রিঅ্যাকশন। হ্যাঁ, হ্যাঁ, মানে যেটা হচ্ছে এপিলেপসির প্যাটার্নে গেল না জিনিসটা,
আর এমনিতে তো এপিলেপসি 60-70% কজ আননোনই থাকে, কিন্তু HCR আমরা ডায়াগনোসিস করি, আর HCRটা খুব ফ্রিকুয়েন্ট আসে আমাদের কাছে, ইমার্জেন্সিতে খুব বেশি এটা আবার HCR শেষও আসে। হয়ে যায়। হ্যাঁ, এটা আসলে HCRটা আসলে আমি রিয়েল বলতে পারবো না, এটা একটা সাডেন একটা ইমোশনাল ডিস্টারবেন্স বা একটা এনজাইটির কারণে একটা সাডেন একটা অ্যাটাক টাইপের, ওটা এপিলেপসির ইয়েতে পড়বে না, এটা আবার ঠিক হয়ে যাচ্ছে, হ্যাঁ 1-2 দিনের মধ্যেই ঠিক হয়ে যাচ্ছে, হ্যাঁ বা তখনই একবারই হ্যাঁ হলো শুধু। কিছু আপা এটা আমি আপনাকে জিজ্ঞেস করলাম কেন, ইদানিং যেটা হয়, হ্যাঁ সবাই এপিলিপসিকেও সাইকোলজিক্যাল ডিসঅর্ডার থেকে প্যারানর্মাল ডিসঅর্ডার বলে, বাট এপিলিপসি যেটা আমরা তো জানি 2 ধরনের হয়, একটা ফোকাল একটা জেনারেলাইজড। হ্যাঁ, ফোকালে যেটা হয় ব্রেনের মধ্যেই হয়, হ্যাঁ পুরাটা দেখা যায় যে টেম্পোরাল লোব কিংবা ফ্রন্টাল লোবে হয়, ট্রমার কারণে, হেমোরেজের কারণে, অনেক কিছুর কারণে হতে পারে, আবার জেনেটিক হতে পারে। আবার জেনারেলাইজড যেটা হয় পেশির টান, পেশির তো এই যে মুভমেন্টগুলা, হ্যাঁ জার্কগুলা, এইটার প্যাটার্ন একটা, হ্যাঁ কিন্তু ইদানিং যেটা হইতেছে সবাই বলতেছে এটা জিনভূতের কারণে হয়। হ্যাঁ, আচ্ছা, এখন এই বিষয়ে আপনার মতামত কি? না এপিলেপসির প্যাটার্ন দেখলেই ডক্টররা জানতে পারবে, আর অ্যাবনর্মাল জার্ক বোঝা যায়, অ্যাবনর্মাল জার্ক আলাদা, ওটাকে আমরা এপিলেপসির ওটা কাতারে ফেলবো না। হ্যাঁ HCR। হ্যাঁ HCR, ওইটা HCR। হ্যাঁ, এইখানে আমি আপনার সাথে একমত। আমারও মনে হয় যে যারা অ্যাকচুয়ালি জানে না, হ্যাঁ? অ্যাকচুয়ালি মেডিকেল সম্পর্কে জানতে হয়। না জেনে যারা এটাকে পুরাটাই এপিলেপসিকে জিনভূত বলে, অ্যাকচুয়ালি তারা ভুল বলে। ভুল অ্যাকচুয়ালি বলে। হিস্ট্রিয়ার যে রোগীগুলা HCR কিংবা এনজাইটি নেউরোসিস ফলোড বাই যে HCR আমরা যেটাতে বলি যে ধরেন প্রেমের আঘাত, হ্যাঁ? বেশিরভাগ কিন্তু ছ্যাঁকার হ্যাঁ, পেশেন্টগুলো আসে। মেইনলি হচ্ছে এটা একদম টিনেজ মানুষরা হুম। HCR নিয়েই খুব ছ্যাঁকা বেশি খেয়ে আসছে। জি, বাঁকা জি, হয়ে হ্যাঁ। আসে যেটাকে খুব বলে, হ্যাঁ? বেশি আরকি, আসে হ্যাঁ। HCR ২ দিনে ঠিক হয়ে যায়, ঠিক আধা হয়ে ঘন্টায় যায়, ঠিক হুম। হয়ে যায়, কিছু একটা কারণে ঠিক হয়ে যায়। হুম, মানে এরা ঠিক হয়ে চলে যায়। এগুলোকে আমরা HCR তো ডায়াগনোসিস করি যে জি। এই যে স্ট্রেসফুল কন্ডিশন মানে এটা তো প্রাইমারি একটা স্টেজ 3 হয়। এই কন্ডিশনগুলোতে আমি প্যারানরমাল না হয় বলতে পারি। হুম, যদি যে আয়াতুল সাকিনা দিয়ে ফু দিলাম কিংবা বদনজর লাগলে ফু দিলাম কিংবা হার্ট ব্রোক হইছে, হ্যাঁ? ব্রোক তো না মানে ওই যে মানুষ যে বলে ব্রেকআপ হইছে। মানে মেডিকেলি তো আর কোনো হুম, ব্রেকআপ হয় না। মানে ওইটাই কথার কথা যেটা। তো ওই স্ট্রেসে হইতে পারে এই ধরনের। বাট এটা এপিলেপসি না। না, আর এপিলেপসি প্যাটার্ন না। আমার মতে এপিলেপসিটা কখনোই সাইকোলজিক্যাল ছাড়া প্যারানরমাল না। না, তা তো অবশ্যই। এপিলেপসি একদম ডেফিনিট কজ একটা আসবে, যে টিউমার আমাকে এক্সক্লুড করতে হবে, ট্রমাটা এক্সক্লুড করতে, আর এটার ডেফিনিট ট্রিটমেন্ট আছে। ট্রিটমেন্টে এপিলেপসি ভালো হয়ে যাবে। ট্রিটমেন্ট না হলেও হয়তোবা এপিলেপসি ভালো হবে, কিন্তু ট্রিটমেন্ট মেডিকেল ট্রিটমেন্টই নিতে হবে এপিলেপসির। ঠিক না? আমার কাছে এটাই মনে হয়। যেটা শুধু স্ট্রেস দিয়ে, মডিফিকেশন দিয়ে সম্ভব, সেখানে আমরা রুকেয়ার জগতে আসতে পারি। বাট যেইটা আমাদের মেডিকেশন লাগবে, হ্যাঁ? সেখানে আমি ঝাড়ফুঁক দিলে কাজ হবে না। না, যেটা ডেফিনিট টিউমারই আছে পেশেন্টের, তাহলে আপনি ঝাড়ফুঁক দিয়ে তো ওটা ঠিক হ্যাঁ, করতে তার পারবেন না। মানে ওটাকে আমি আমাদের যদি অবশ্যই এ ধরনের কোনো জার্কের পেশেন্ট পাই, অ্যাবনরমাল, নরমাল যে ধরনের জার্কই, যেহেতু যারা মেডিকেল পারসন বুঝবে কি ধরনের জার্ক, আর যারা বুঝবে না তাদের অবশ্যই কিছু ইনভেস্টিগেশন করতে হবে। হ্যাঁ? যে আমি আসলে কারণ জিনিসটা হালাল হইতে হবে। হ্যাঁ? আমি হুম, ঝাড়ফুঁকও হালাল হইতে হবে। এস যার ঝাড়ফুঁক কাজ করবে না তাকে তো ঝাড়ফুঁক দিয়ে লাভ নেই। লাভ নেই। তার হুম, মেডিসিনেই কাজ করতে হবে এপিলেপসির জন্য। কারণ তার হুম, সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হয়ে গেছে। হুম, সে ব্রড পর্যায়ে চলে গেছে। হ্যাঁ? হুম। সে এখন এনজাইটি লেভেলে নাই। নাই, তার স্ট্রোক এপিলেপসি কিন্তু হইছে হয়তোবা, তার হ্যাঁ হ্যাঁ, রিসেন্ট স্ট্রোক এপিলেপসি হইছে শুধু বা কিন্তু টিউমার হইছে, এনজাইটি ট্রিটমেন্ট লেভেলে নিতে না। হবে। হ্যাঁ? এটা শুধু এনজাইটি না। এনজাইটি লেভেলে থাকতে পারে HCR বাট এপিলেপসি না। না, তো এইটা আমাকে অবশ্যই এক্সক্লুড করতে হবে। হুম। সাইকোলজিক্যাল দেখাইতে হবে। সাইকোলজিস্টই দেখাইতে হবে। এটা আমি প্যারানরমাল নিয়ে কেস বা নিয়ে হ্যাঁ, বসে যেহেতু থাকতে পারি না। ইয়েটা নিউরোলজিক্যাল এক্সক্লুড হয়ে গেলে নিউরোরা এটা হ্যাঁ। ডিল করবে আরকি। এরপরে আপা একটু সিজোফ্রেনিয়া মনে হয় হ্যালুসিনেশন নিয়ে আমরা একটু কথা বলছি। এখন যদি একটু সিজোফ্রেনিয়া আপনি একটু ইলাবোরেট করে বলতেন। সিজোফ্রেনিয়া যেটা, ওইটাকে যখন সিজোফ্রেনিয়া হয়ে যাবে ওইটাকে আমরা ক্রনিক মেন্টাল ডিসঅর্ডারে ফেলে দিব। ক্রনিক, একদম ক্রনিক মানে হচ্ছে যেটা একদম সিভিয়ার ব্যাপারটা আরকি। ক্রনিক মেন্টাল ডিসঅর্ডার কিন্তু ৩ টা জিনিস হবে। একটা তো হ্যালুসিনেশন, যেটা আমি আগে এক্সপ্লেইন করছি। হ্যালুসিনেশন থাকবে। আরেকটা যেটা হবে ডিলিউশন থাকবে। ডিলিউশন মানে একটা ফলস বিলিভ, হুম, যে আমি এটা বিশ্বাস করতেছি এটাই আমার জন্য সত্য, কিন্তু এটা পৃথিবীর কারোর জন্য সত্য না, এমন টাইপের আর কি ডিলিউশন। আর একটা হচ্ছে ডিসওরিয়েন্টেড থিঙ্কিং হবে। যদি আমি একটা মানে সহজ একটা, যেটা সবাই জানে ওইটা আমি বলি, ইন্ডিয়ান একটা খুব পপুলার একটা নায়িকা আছে পারভিন বাবি, যে সিজোফেনিয়াতেই মারা গিয়েছে। ওনার কিন্তু খুব ফলস বিলিভ ছিল যে অমিতাভ বচ্চন বড় বড় যারা আছে তারা তাকে মেরে ফেলতে চায়। হুম। সে ওই রুমে সারা জীবন থেকেই উনি লাস্ট পর্যন্ত ওনার ডেথ হয়েছে। এটা হচ্ছে সিজোফেনিয়া, মানে খুবই ক্রনিক মেন্টাল ডিসঅর্ডার হবে। ওনার কাছে মনে হবে রেডিও তো আমার নামে ব্রডকাস্ট হচ্ছে, আমাকে মারার প্ল্যান করতেছে। সবসময় উনি আর এই ফলস বিলিভটা নিয়েই উনি থাকবে। হ্যালুসিনেশন হবে, ফলস বিলিভ হবে, আর একটা ডিসওরিয়েন্টেড থিঙ্কিং হবে, যেটা একদম বেশি হচ্ছে ক্রনিক পর্যায়ে চলে মানে গেছে। সিজোফ্রেনিক রোগী বলতে চাইতেছেন GCS 15/15 হবে না। না, না, এটা হবে না।
হ্যাঁ, তো আমি এইটাই এখানেই বলতে চাই যে যখন জিসিএস 15/15 হয় না, সেই রোগী কখনোই প্যারানরমাল এক্সপার্ট না। সেই রোগী অবশ্যই সাইকোলজিস্ট দেখাইতে হবে, নিউরোলজিস্ট দেখাইতে হবে। হ্যাঁ? আপনি এই বিষয়ে কি বলেন? মানে আমি যা আপনার কথায় বুঝতে পারলাম যে যখন আমাদের মেডিকেলের সব ইনভেস্টিগেশনগুলো ওকে থাকবে, জিসিএস ওকে থাকবে, কিন্তু জিনিসটা ট্রিটমেন্টে হচ্ছে না আর কি, বা লেন্দি হয়ে যাচ্ছে, তখন আমার প্যারানর্মাল এক্সপার্টের সাথে একটু কথা বলতে হবে, যে বা রুকায়া বা রাকি সংলগ্ন হতে হবে আর কি, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, এটাই। এটাই যে, বাট আর যদি যদি আমার ট্রিটমেন্টে আসে বা ইনভেস্টিগেশনে হ্যাঁ, আসে, তখন যে আমি রোগী মেডিকেল প্যাটার্নটা ইউজ করবো। হ্যাঁ, ডিসওরিয়েন্টেটেড, হ্যাঁ, যে রোগী ডিসওরিয়েন্টেড, জিসিএস যার 4, জিসিএস যার 6, সেই রোগী রুকিয়া দিয়ে লাভ নেই। আর না রুকিয়া হয়তোবা লাগতে পারে পরে যখন জিসিএস 15/15 ট্রিটমেন্ট হবে। হয়েছে। হ্যাঁ, ট্রিটমেন্ট হবে টিউমারের, ট্রিটমেন্ট হবে মেনিনজাইটিসের, হ্যাঁ, ট্রিটমেন্ট হবে তার জেনেটিক ডিসঅর্ডারগুলার। দেন রুকিয়াতে আসতে পারে। হ্যাঁ, এইটা একটা বড় একটা প্রোপাগান্ডা যেটা অনেকেই এখন বলতেছে সিজোফ্রেনিয়া মানেই হলো যেমন সিজোফ্রেনিয়া রোগীকে দেখলেই কিন্তু মনে হয় আসলে ওরকম জিনে ধরা বা ওরকম রোগী, কিন্তু আসলে কিন্তু ব্যাপারটা এরকম না। কিন্তু আসলে জিনে ধরা যদি ওরা হয়ও, ওরা সবসময় জিন দেখে না আমি না, দেখছি। ওরা অন্য একটা কিছু ফলস না, বিলিভ নিয়ে বসে আমার থাকে। কাছে এই ধরনের কেস আসছে আমি আপনাকে আচ্ছা, বলি যে সিজোফ্রেনিক ছিল। সে জিনের কথা বলছে আমি দেখছি জিন দেখতেছে না। তো তারা হয় কি যে ওইটা দেখতে, দেখতে হয়তোবা কখনো 1% দেখছে। ওই ভয়টা কাজ করে তারা ওই 100% এ চলে গেছে। তারপর কিন্তু ওইটা মেন্টাল ডিসঅর্ডারই তাদের হয়েছে। সাইকোলজিক্যাল ডিসঅর্ডার হয়েছে। এনক্সাইটি থেকে আস্তে, আস্তে স্টেপগুলা তাদের বের হইছে। এবং জেনেটিক কিছু কারণও ছিল, মেন্টাল কিছু ট্রমাও ছিল। হুম, তো ওতে এক্সক্লুড হয়ে গেছে। মানে ওইটা তাদের একটা জোন হয়েছে। ওই যে কেমন ওই যে আমাদের বলে না ফ্যাক্টর ওই যে পরিবেশের একটা প্রভাব। হ্যাঁ? আচ্ছা, তেমন ওটা একটা এনভায়রনমেন্টাল। হ্যাঁ, এনভায়রনমেন্টাল একটা ফ্যাক্টর হয়েছে ওদের। হ্যাঁ? যে এনভায়রনমেন্টাল একটা ফিয়ারের কারণে, যে ওদের ওটা ডেভেলপ হয়েছে। হ্যাঁ? বাট এই তাহলে তো এটা সাইকোলজিক্যালি হইলো। আমি ওই কেসটা সাইকোলজিক্যালি ডক্টরের কাছে দিয়ে দিয়েছি যে, "না, এটা তোমার সাইকিয়াট্রিস্টই দেখাইতে হবে, নিউরোলজিস্টই দেখাইতে হবে। এইটা বাবা তোমার প্যারানরমাল না।" আচ্ছা, আমার মতে যারা রাকি, যারা শুধুই এগুলোকে প্যারানরমাল মনে করে, তাদের এগুলো এক্সক্লুড করা উচিত। যে এক্সক্লুড করা উচিত। অ্যাকচুয়ালি হ্যাঁ, সাইকোলজিক্যাল কারণ কোনগুলা সব ডিজিজই প্যারানরমাল না। না। কিছু অ্যাকচুয়ালি নিউরোলজিক্যাল কেসও থাকে এবং সাইকোলজিক্যাল কেসও থাকে। জি, জি। তো সবাই যদি সবারটা ধরে টানাটানি করে, তখনই দেখা যায় যে ধর্মটা নষ্ট হয়ে যায়। ইসলামটা এর মধ্যে তখন কালি পড়ে। বাট ইসলাম অনেক পরিষ্কার। হ্যাঁ? মেডিকেলও খুব পরিষ্কার। পরীক্ষা ভিত্তিক মেডিকেল। মেডিকেলে কোনো ডায়াগনোসিসই পরীক্ষা ছাড়া না। আমি কি ভুল বলছি আপা? না, না, না। হ্যাঁ। কোনো ক্ষেত্রে আমাদের কোলাবোরেশন দরকার। এটাই তো বলতেছেন। হ্যাঁ, হ্যাঁ। যেখানে হচ্ছে যেখান না আমরা কাজটা। যদি কোনো জিনিস পাইও, হ্যাঁ? যেমন করোনার জিনিসগুলা, হ্যাঁ? আমরা কখন দিতে পারছি? একদম লাস্ট পর্যায়ে গিয়ে আমরা বলতে পারছি যে এই ট্রিটমেন্টটা প্রটোকল। তার আগে পর্যন্ত আমরা কিন্তু কিছু বলতে পারি না। বলতে একটা পারেন। কনক্লুশন এ আসতে পারি না। হ্যাঁ, মেডিকেলে এটা আমাদের রাইট দেয় না যে হুম, তুমি কোনো কিছু পরীক্ষা ছাড়া, কিছু ছাড়া কনক্লুশন এ কনক্লুশন আসো। আসো। তাইলে প্যারানরমাল এক্সপার্টরা কিভাবে রাইট পেয়ে যায় সবকিছু কনক্লুশন এ আসে? এখন ধর্মকে পুঁজি করে যারা আসলে ব্যবসায়িক হয়, তাদের আসলে লানত পড়া উচিত। কারণ তারা ধর্মকে কলঙ্কিত করতেছে। তাদের আসলে আরেকটু স্টাডি করা উচিত সাইকোলজিক্যাল ডিজিজগুলা নিয়ে আর প্যারানরমাল ইস্যুগুলা নিয়ে। আচ্ছা, এখন আপা আপনাকে জিজ্ঞেস করব পেনিক অ্যাটাক সম্পর্কে। যেটা একদম কমন। ইদানিংকালে পেনিক অ্যাটাক এত হচ্ছে, পেশেন্ট এত পাচ্ছি আমরা। আমরাও পাচ্ছি, আপনারাও পাচ্ছেন। মানে প্যারানরমাল এক্সপার্টরাও পাচ্ছে, সাইকোলজিস্টরাও পাচ্ছে, মেডিকেল অফিসাররাও পাচ্ছে, সবাই পাচ্ছে পেনিক অ্যাটাক। তো পেনিক অ্যাটাক সম্পর্কে আপা আপনি মেডিকেল ভাষায় কিছু যদি বলতেন। প্যানিক অ্যাটাকটা একটা সাডেন একটা অ্যাটাক হবে। ধরেন সাডেন একটা টাইমে হচ্ছে তার চেস্ট পেইন হবে, ব্রিদিং নিতে পারতেছে না, এরকম একটা অবস্থা। এখন স্ট্রেস বা এনজাইটি এটার জন্য প্যানিক অ্যাটাক হতে পারে। দেখা যায় যে রিসেন্ট কারো লাভড ওয়ান্স মারা গেল, তখন হুট করে তার প্যানিক অ্যাটাক হলো। বা কেউ কোনো স্ট্রেসে আছে, এনজাইটিতে আছে, এটা প্যানিক অ্যাটাক হলো, এরকম হইতে পারে আর কি। আর কিন্তু এটা এত ক্রনিক কিছু না আর কি, সাডেন একটা অ্যাটাক হয়ে গেল। এটা ৫ থেকে ২০ মিনিট এক্সটেইন করতে পারে, কিন্তু আচ্ছা, ওই টাইমটাতে এই ও চেস্ট পেইন। অ্যাটাকের হুম। কজটা কি হতে পারে? এনজাইটি, স্ট্রেস ছাড়া এটার ডেফিনিট তেমন কোনো কজ নাই। কারণ এটা আসে, আচ্ছা। রিকভার হয়ে যায়। এখন পেনিক অ্যাটাক সম্পর্কে একটা আপনাকে হিস্ট্রি বলি। আপনি দেখেন, প্যান নামে একটা গড ছিল গ্রিক মাইথোলজিতে, হ্যাঁ? তো এই প্যান গডটা যখন আশেপাশে ঘুরঘুর করতো, তখন এই প্রবলেমগুলা শুরু হইতো। যার আশেপাশে ঘুরঘুর করতো সে অস্থির হয়ে যেত, তার বুক ধড়ফড় করতো, কারণ সে এনার্জি সাক করতো। মানে এনার্জিটা সে নিয়ে নিত। হুম? এইসব ইভিল এন্টিটিতে আসলে এনার্জি নেওয়া দরকার, হ্যাঁ? তো ওরা এই এনার্জি নেওয়ার সময় এই অ্যাটাকগুলা হইতো। সেখান থেকে এটা আসছে প্যান অ্যাটাক। আচ্ছা, প্যান থেকে আস্তে, আস্তে এটা মেডিকেল ভাষায় প্যানিক অ্যাটাক চলে প্যানিক আসছে। অ্যাটাক। আচ্ছা, যেটা শুধু এনজাইটি রিলেটেড, সেটা আমার মতে প্যারানরমাল এক্সপার্টের কাছে যাও। যদি আপনি
স্ট্রেসটা মানে ধরেন রেগুলেট করতে চান, মডিফিকেশন করতে চান কিংবা কম্পনসেট করতে চান, তাহলে আপনার মেডিকেশন আর কি হইতে পারে? ইনসোমনিয়ার মেডিকেশন হইতে পারে, পালপিটেশনের মেডিকেশন হইতে মেডিকেশন, পারে। হ্যাঁ, হ্যাঁ, এসবই একটা ব্যাপার। এইটাই তো। বাট এই হুম। যে হঠাৎ করে সে ভয় পাইতেছে, হঠাৎ করে এইটা এইটা কি শুধুই আপনার মনে হচ্ছে যে কোনো স্ট্রেস? না, এটা আমরা প্যারানর্মাল এক্সপার্টরা ভাবি যে কোনো এন্টিটি থাকার কারণে আমাদের বডিতে রিঅ্যাকশন শুরু হয়। সেটা ব্লাড লেভেলে হোক, সেটা নিউরন লেভেলে হোক, এই রিঅ্যাকশনটা বডি তখন এইভাবে অ্যাটাকগুলো নেয়। আর সেই দুর্বলতার সময় তারা ওই যে সাক করে ফেলে, এনার্জিগুলো নেয়। কখনো চেস্ট থেকে নেয়, কারণ চেস্ট মানে কলব, হ্যাঁ? যে ইসলামী ভাষা, হ্যাঁ? তো কলব থেকে নেয় কখনো, কখনো ব্রেন স্টিম থেকে নেয়। কারণ যেখান থেকে নেবে সেটাই তার লাভ। তো আমার মতে এই প্যানিক অ্যাটাকগুলা কিছুটা মেডিকেশন নিলেও প্যারানর্মাল এক্সপার্টের শরণাপন্ন হওয়া উচিত। এখন আপা আপনাকে ওসিডি সম্পর্কে জিজ্ঞাসা করব। ওসিডি অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার আর কি। এটা হচ্ছে একটা অ্যাকশন বা একটা কাজ রিপিটেড বার করা। এটা কিন্তু মেইনলি এনজাইটি রিডিউস করতে চাই, এই ব্যাপারটা থেকেই আসে। ধরেন একজন একটা হাত ধুইলো, তার কাছে মনে হলো হাতটা পরিষ্কারই হয়নি, সে বারবার বারবার একই কাজ করতেছে। এরকম আমার রাতের বেলা আমার কাছে মনে হলো আমি কি ছিটকিনিটা লাগাইছি নাকি, আমি কিন্তু লাগাইছি, কিন্তু আমি বারবার বারবার একই জিনিস করতেছি। রিপিটেড একটা কাজ করব, আমি একই কাজ বারবার বারবার করতেছি, এইটাই ওসিডি আর কি। হ্যাঁ, মানে কোনো জায়গায় স্টাক হয়ে যাওয়া। যেমন কোন ভিডিও স্টাক, আমার পজ হয়ে গেছে। বারবারই হ্যাঁ, একই জায়গায় একই চলে কাজই আসতেছে। সে রিল বারবার, বারবার আটকায় গেছে আমার। করতেছে। হ্যাঁ? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তো এইটা আপনার কি হয়? মাথা কোথাও আটকায় যায়? না, এটা কিন্তু আসলে এনজাইটি ডিডিউস প্রসিডিউর থেকেই এই ব্যাপারটা তাহলে কি শুরু হয়। ওসিডির জন্য সাইকোলজিক্যাল কোনো ইনভেস্টিগেশন দরকার হয় না? না, না, অবশ্যই সবকিছু তো আমরা এক্সক্লুড করার চেষ্টা করি। ওই আমাদের যে ব্রেনের যে ইনভেস্টিগেশন গুলো, ওগুলো তো এক্সক্লুড করার চেষ্টা করি। কেউ আসলেই ফার্স্টে আমরা ওগুলো এক্সক্লুড করার চেষ্টা করি। আমার কি মনে হয় ওসিডিটা হলো আহ এনজাইটি সিভিয়ার লেভেল। হ্যাঁ, মেইনলি যদি এনজাইটি আপনি ডিডিউসের প্রসিডিউর কারণ থেকেই বারবার ওসিডির করতেছে। প্রত্যেকটা পেশেন্টের ইনসোমনিয়া থাকে। ওসিডি পেশেন্ট কখনো না কখনো সিজোফ্রেনিক হয়ে যায়। হ্যাঁ? এবং ওসিডি পেশেন্ট এই যে নরমাল যে একটা চলতেছে, হ্যাঁ, ফাতরামি, হ্যাঁ, অ্যাডভার্টাইজ আমি ওসিডি পরিষ্কার পরিচ্ছন্ন, এইটা ওসিডি না। না, না, এটা আসলে পরিষ্কার ক্লিনিং থাকাটা পরিচ্ছন্নতা আসলে ওসিডি না। ইমানের অঙ্গ। ওরা যেটা ওসিডি ভাবতেছে সেটা কিন্তু সেটা ওসিডি না। ওসিডি না। ওসিডি তো খুব সিভিয়ার লেভেল, যদি যে আমরা ধুইতে ওসিডিটা ধুইতে মানুষ বলি। চামড়া উঠে ফেলবে। ও কি চামড়া উঠাবে? যারা এই ধরনের না, না, অ্যাডভার্টাইজ দিতেছে আমি ওটা খুব ওসিডি সিভিয়ার পেশেন্ট। লেভেলের হয়ে যাবে। হ্যাঁ, মানে ওসিডি ওরা যে ব্যাপারটা। জানেই না জ্ঞানটার অভাব নায়িকাদের, হ্যাঁ? নায়ক নায়িকাদের ইদানিং দেখি আমি ওসিডি পেশেন্ট। ইন্ডিয়াও দেখি, আমি বাংলাদেশেও দেখি। হ্যাঁ, এই যে থার্ড ক্লাস কথাবার্তা বলে, হ্যাঁ, এটা কিন্তু ওরা জানেই না, জ্ঞানই নেই। হ্যাঁ, ওসিডি একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। হুম। যেটা যদি আমি এনজাইটির সময় ডায়াগনোসিস করতে পারি যে তার এনজাইটি হাই হইতেছে কোনো কারণে, স্ট্রেসের কারণে কিংবা যেই কারণে, তখন যদি আমি ঝাড়ফুঁক নিতে পারি, রুকিয়াটা নিতে পারি, আমার ওসিডিও হবে না, সিজোফ্রেনিয়াও হবে না, আচ্ছা, অ্যাপনিয়াও হবে না, আচ্ছা। কিছুই হবে না। আমি মুক্ত হয়ে যাব। বাট আমার যদি অ্যাপনিয়া হয় তারপর আমি ঠিক আছি। বাট আমি যদি সিজোফ্রেনিক, আমি যদি ওসিডি হয়ে যাই, তখন অবশ্যই আমার সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট নিতে হবে। তখন আমি বলব না যে আমাকে জিন ধরাতে আমার ওসিডি হইছে। কারণ আমার ব্রেইনে একটা জিনিস পজ হয়ে রইছে। বারবার, বারবার একই কাজ। এটা জিন দ্বারা হইতে পারে না। জিন দ্বারা অস্থিরতা হইতে পারে। কোনো এন্টিটির কারণে তোমার অ্যালার্জি সাকের কারণে তখন তোমার প্রবলেমেটিক ডিসঅর্ডার হতে পারে। বাট তুমি কন্টিনিউয়াস পাগল হয়ে যেতে পারো না। পাগল হইছো মানে তোমার ওই সাইকোলজিক্যাল ট্রিটমেন্টই দরকার। তো এই ক্রনিক কেসগুলো আসলে সাইকোলজিক্যাল ডিজিজই আমার মনে হয়। এইজন্য আমি এতক্ষণ ধরে আলোচনা করলাম যে কিছু প্যারানরমাল এক্সপার্ট দ্বারা হয়, কিছু আবার সাইকোলজিক্যাল ডিজিজই। ইদানিং দেখা গেছে যে প্যারানরমাল এক্সপার্টরা সাইকোলজিক্যাল ডিজিজগুলোকে সাইকোলজিক্যাল বলতে চাচ্ছে না। আচ্ছা। তারা সবই প্যারানরমাল বলতেছে। কিন্তু আমার মতে কিছু প্যারানরমাল থাকলেও কিছু সাইকোলজিক্যাল অবশ্যই আছে। অবশ্যই আছে। হুম। আজকে আপনার সাথে আলোচনা করলে ব্যাপারটা একটু আমরা বুঝতে পারলাম ভালো। হ্যাঁ, আমারও আপনার সাথে কোলাবোরেশন করে ভালো লাগলো।